আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারহান ইয়াসমিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে বেরিয়ে আসছে হাড় হিম করা তথ্য। কসাই জিহাদ নামে একজনকে গ্রেফতার করেছে ভারতের সিআইডি। সরকার কাউকে ছাড় দেয় না, অপরাধী হিসাবেই দেখা হয় বললেন ওবায়দুল কাদের। এমপি হত্যার সরকারের দায় আছে মন্তব্য বিএনপির নেতা দুটো। বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি নিম্নচাপে পরিণত, সমুদ্র বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। কোরবানির ঈদের আগে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ব্যবহারযোগ্য হিসেবে $13 বিলিয়ন ঘর অতিক্রম করতে পারেনি এখনো। ভূমি অধিগ্রহণের ফলে হুমকিতে ব্রাহ্মণবাড়িয়া ৩০০ বছর ঐতিহ্যবাহী নবীনগর বড় বাজার, বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি। দর্শক শুনছিলেন শিরোনামের বিস্তারিত সংবাদ। চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গিয়ে খুন হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। তবে তার মরদেহ এখনও উদ্ধার করা যায়নি। পুলিশ সহ অন্যান্য সংস্থা এই হত্যাকাণ্ডের তদন্ত করছে এবং সময় যতই গড়াচ্ছে হাড় হিম করা ভয়ঙ্কর সব তথ্য সামনে আসছে। আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কসাই জিহাদ নামে একজনকে গ্রেফতার করেছে ভারতের সিআইডি। কসাই জিহাদের জবানবন্দির বরাতে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, এমপি আনারকে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলা হয়েছে। তবে এখন পর্যন্ত মরদেহের কোনো অংশ পায়নি ভারতীয় পুলিশ। রিপোর্ট করছেন ইলিয়াস কমল। সংসদ সদস্য আনার হত্যাকাণ্ডে জিহাদ হাওলাদার নামে বাংলাদেশে অনুপ্রবেশকারী এক কসাইকে গ্রেফতার করেছে ভারতের সিআইডি। অবৈধভাবে মুম্বাই বাস করতেন তিনি। জিহাদ হাওলাদারকে আজ বারাসত আদালতে তোলা হবে। এমপি আনোয়ারুল হত্যাকাণ্ডের তথ্যের খুঁজে জিজ্ঞাসাবাদের জন্য জিহাদকে হেফাজতে নেওয়ার চিন্তা করছেন তদন্তকারীরা। ভারতীয় গোয়েন্দাদের ধারণা, ময়লার ভাঙাড়ে ফেলা হয়েছে এমপি আনারের লাশের অংশ বিশেষ। গ্রেফতারকৃত ক্যাব চালককে জিজ্ঞাসাবাদ করে এমনই তথ্য পেয়েছেন তদন্তকারীরা। ক্যাব চালকের তথ্য অনুযায়ী খুনের পর লাশ টুকরো টুকরো করে কাটা হয়। লাশের অংশ বিশেষ পোলেরহাট থানার ভাঙাড়ে কৃষ্ণমাটি গ্রামে ফেলা হয়েছে। ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছে ভারতের সিআইডি কর্মকর্তারা। আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হওয়া গেলেও এখনও তার মরদেহ উদ্ধার করা যায়নি। গতকাল ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেছেন, আশা করছি খুব শিগগিরই ভারতীয় পুলিশ এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করতে পারবেন। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আছেন সহকর্মী আমেনা হীরা। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। হীরা, এমপি আনার হত্যাকাণ্ডের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? ইয়াসমিন, আপনি জানেন যে আজকে এমপি আনারের যারা হত্যাকারী, যাদেরকে ধরা হয়েছে, ডিবির পক্ষ থেকে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে কিন্তু আজকে আদালতে তোলার কথা। এবং আপনাকে জানাই, মাত্র 10 মিনিট আগে কিন্তু তাদেরকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং আজকে তাদেরকে আদালতে তোলা হবে। এবং আদালতে ডিবির পক্ষ থেকে কিন্তু 10 দিনের রিমান্ড কিন্তু তারা চাইবে তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য। আপনি জানেন যে এমপি আনারের জন্য কিন্তু আনারের মৃত্যুর খবর প্রকাশ পাওয়ার পর থেকেই কিন্তু দু দেশের আইনশৃঙ্খলা বাহিনী এক ধরনের তৎপর ভূমিকা পালন করেছে এবং অতি দ্রুত সময়ের মধ্যে হত্যার পরিকল্পনায় এবং হত্যাকারীদের একাংশকে কিন্তু তারা ধরতে সক্ষম হয়েছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি ইয়াসমিন, আমরা এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আছি এবং ডিবি কার্যালয়ে গতকাল রাতে কিন্তু ভারতের 4 সদস্যের একটি স্পেশাল টিম এসেছে আইনশৃঙ্খলা বাহিনীর এবং তারা কিন্তু এদের সঙ্গে কথা বলেছে এবং জিজ্ঞাসাবাদে বাংলাদেশের ডিবি পুলিশকে তারা যে ধরনের তথ্য দিয়েছিল ভারতের সিআইডিকেও কিন্তু তারা একই ধরনের তথ্যই দিয়েছে। অর্থাৎ হত্যার যে বর্ণনা তারা বাংলাদেশের ডিবিকে দিয়েছিল সেই একই বর্ণনা কিন্তু ভারতীয় পুলিশকেও তারা দিয়েছে এবং তাদেরকে দু দেশই মনে করেছে যে অধিকতর জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তার কারণে কিন্তু ডিবির পক্ষ থেকে আজকে আদালতে তাদেরকে তোলা হচ্ছে। এবং আপনাকে আরেকটু জানিয়ে রাখি,
ওপার বাংলায় যেটি হয়েছে, আমাদের আনারকে যে হত্যা করেছে তার যে মাংস কেটে কেটে যে হাড় এবং মাংস আলাদা করেছে সেই আসামি, তিনি একজন কসাই জিহাদ। সেই কসাই জিহাদ হাওলাদারকে কিন্তু কলকাতায় ধরা হয়েছে এবং তাকে ধরে কিন্তু আজকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তার জন্যও কিন্তু তারা রিমান্ডের আবেদন করবে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি ইয়াসমিন, আপনি জানেন যে কলকাতায় এমপি আনার হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর থেকেই কিন্তু অনেকটা শোরগোল ছিল। তার পরবর্তীতে কিন্তু আমরা জানতে পারি যে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে এবং তারই বাল্যবন্ধু, এবং বর্তমানে তিনি কিন্তু প্রবাসে রয়েছেন। কিন্তু তারপরও ডিবির পক্ষ থেকে চেষ্টা করছে হত্যার আসল প্রকৃত কারণ জানার জন্য, এবং তার কারণে কিন্তু আজকে রিমান্ডের তারা আবেদন করেছে। এবং এই মুহূর্তে আমরা ডিবি কার্যালয়ে আছি এবং এর কিছুক্ষণ পরবর্তী সময়ে কিন্তু আমরা আদালতে যাব এবং সেখানে কি ঘটছে আপনার মাধ্যমে আবার দর্শককে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ইয়াসমিন, আমার কাছে এমপি আনার হত্যাকাণ্ডের যে ডিবির কার্যালয়ে যেসব তথ্য ছিল তার এতটুকুই ছিল সর্বশেষ। হীরা, আপনাকে ধন্যবাদ। আনোয়ারুল আজিম হত্যার ঘটনা যাদের গ্রেফতার করা হয়েছে তাদের অতীত রেকর্ড দেখার আহ্বান জানিয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস। সকাল 11:30টায় ঝিনাইদহ শহরে নিজেদের বাড়িতে উপস্থিত গণমাধ্যম কর্মীদের দরিনে এ কথা বলেন। এ সময় আনোয়ারুল আজিম আনারের মেয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, খুনিদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক যাতে আমার মতো আর কেউ বাবা হারা না হয়। নিখোঁজের পর থেকে আনোয়ারুল আজিমকে খুঁজে পেতে প্রশাসন সহযোগিতা করেছে উল্লেখ করে দরিন তার পিতার মরদেহ উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চান। আমার বাবার কি কষ্ট হয়েছিল, আমাদের শরীরে একটু হাত কেটে গেলে আমরা বলি কি ব্যথা, আর একটা মানুষকে কেটে কেটে টুকরো করে আপনারা জানেন। আমার ইসলাম ধর্মে আছে মৃত ব্যক্তির আস্তে আস্তে গোসল করাও, আস্তে আস্তে কাফন পরাও, তার শরীরে ব্যথা লাগে, তা সে বলতে পারে না, কিন্তু এটা আমাদের কোরআনে লেখা আছে। আর এভাবে মৃতদের প্রতি এইভাবে কেটে কেটে টুকরো করা আমি জীবনে বলতে পারবো না। আমি যতদিন বেঁচে থাকবো আমি এই কথা বলতে পারবো না, আমি কোনোদিনও বলতে পারবো না। উপরে যদি আল্লাহ থাকে, আল্লাহ যদি থাকে, আমার এই দীর্ঘ নিঃশ্বাস, আমার চোখের পানি, আল্লাহ এর বিচার করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার কাউকে প্রোটেকশন দেয় না, অপরাধীকে আমরা অপরাধী হিসেবে দেখি, অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। সকালে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সাবেক আইজিপির সম্পদ বাজেয়াপ্ত ও সাবেক সেনাবাহিনী প্রধান নিষেধাজ্ঞা সরকার বিব্রত কি না প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ব্যক্তি যত প্রভাবশালী হোক অপরাধ করতে পারে, প্রশ্ন থেকে যায় সরকার অপরাধের শাস্তির ব্যাপারে সৎ সাহস দেখিয়েছে কিনা। শেখ হাসিনার সরকারে সেই সৎ সাহস আছে, কেউ পার পাবে না। বিচার বিভাগ দুদক স্বাধীন, সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট করতে যাব না। অপরাধ করে কেউ পার পাবে না, বিচার বিভাগ স্বাধীন, দুদক স্বাধীন, সেখানে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব। সংসদ সদস্য আনার হত্যা, সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের উপর ইউএসএ নিষেধাজ্ঞা এবং ইতোপূর্বে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর এ ধরনের নিষেধাজ্ঞার দায় ভার সরকারের বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। সম্প্রতি সরকার প্রধানের দেয়া বক্তব্য দেশের জন্য উদ্বেগজনক উল্লেখ করে সে বিষয়ে জাতির সামনে স্পষ্ট করার কথাও বলেন তিনি। একই সাথে দেশকে বাঁচাতে ঐক্যমতের সরকার গঠনেও আহ্বান জানান বক্তারা। এই সব দুর্নীতিগ্রস্ত মিস্টার আজিজ এবং বেনজির আহমেদ আর দুশ্চরিত্র এবং লম্পট জাতীয় সংসদের যদি সদস্য হয়, আর সেই সরকারের সেই প্রধানমন্ত্রী যদি আপনি হন, আপনার দল হয়, তাহলে আর কি বাকি থাকতে পারে?
দেশটাকে ধ্বংস করার জন্য তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে জনতা আর আদালতে। তারা জনগণের ভোট কেড়ে নিয়ে তারা জোর জবরদস্তি করে ক্ষমতায় বসে আছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই চলছে এবং এই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই সফল হবে সেটা আমরা বিশ্বাস করি। আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিতে বাংলাদেশের সমর্থন রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শান্তি ও ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি শীর্ষক আলোচনা সভায় তিনি কথা জানান। বলেন, মায়া কান্না করা বিএনপি জামায়াত ফিলিস্তিনের পক্ষে এখন পর্যন্ত একটি কথাও বলেনি। এই দলগুলো কিভাবে মানুষের পক্ষে কাজ করবে? সাংবাদিকদের এমন প্রশ্ন করে মন্ত্রী আরও বলেন, জামায়াত ইসলামী কাপুরুষ দল, এরা কোন অধিকার ইসলামের কথা বলে তা তার বোধগম্য নয় বলেও বলেন মন্ত্রী। চিফ প্রসিকিউটর নেতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য যে দাবি উপস্থাপন করেছেন সেটির পক্ষে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে এবং আমরা মনে করি যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই বিশ্ব শান্তিও প্রতিষ্ঠা করা সম্ভব। আর যারা আজকে ক্ষমতার মোহে যারা ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে নাই, এই বিএনপি জামাত সহ অন্যান্য কিছু দল যারা ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলে নাই, তারা ইসরায়েলের দোষরে রূপান্তরিত হয়েছে, নেতানিয়াহুর সহযোগীতে রূপান্তরিত হয়েছে। এদের মুখোশ উন্মোচিত হয়েছে, এদেরকে চিনে রাখো। বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি সামান্য উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপটি ভোর 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 870 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 805 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 825 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 790 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। নিম্নচাপ কেন্দ্রে 44 কিলোমিটার এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। কোরবানির ঈদের আগে স্বাভাবিক সময়ের তুলনায় রেমিটেন্স বা প্রবাসীর আয় বাড়ে। এবারও বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, তবে ব্যবহারযোগ্য রিজার্ভ এখনও $13 বিলিয়ন ঘর অতিক্রম করতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ 2021 সালের আগস্টে সর্বোচ্চ উঠেছিল $4,800 কোটি। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 21 মে পর্যন্ত গ্রস রিজার্ভ $24.09 বিলিয়ন। কিন্তু IMF এর শর্ত অনুযায়ী BPM-6 ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ 18.6 বিলিয়ন। গত সপ্তাহে অর্থাৎ 15 মে গ্রস রিজার্ভ নেমেছিল 23.72 বিলিয়ন এবং BPM-6 ছিল 18.30 বিলিয়ন। আশুগঞ্জ নবীনগর সড়ক নির্মাণ প্রকল্পের জমি অধিগ্রহণের ফলে হুমকিতে 300 বছরের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া নবীনগর বড় বাজার। ব্যবসায়ীরা বলছেন, অধিগ্রহণে বড় অংশ সড়কে চলে গেলে বাজার কার্যক্রম মুখ থুবড়ে পড়বে, তাই বিকল্প উপায় বের করার দাবি জানিয়েছেন তারা। নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামলের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। তিতাস নদীর তীরে প্রায় 300 বছর আগে গড়ে ওঠে এই নবীনগর বড় বাজার। প্রতিদিনের পাশাপাশি এখানে সপ্তাহে 2টি বড় হাট বসে। উপজেলার 21টি ইউনিয়ন ও একটি পৌরসভার ক্রেতা বিক্রেতাদের পদচারণায় সরগরম থাকে এই বাজার। সম্প্রতি আশুগঞ্জ নবীনগর সড়ক নির্মাণে জমি অধিগ্রহণের সময় পড়েছে বাজারের সিংহভাগ। সড়কের জন্য এখানকার জমি অধিগ্রহণ করলে বাজার ব্যবস্থা ধসে পড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। একই সঙ্গে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কায় থাকবে হাজারো পরিবার ও বাড়বে দুর্ঘটনার আশঙ্কাও। এই বাজারের একটা অংশ যদি চলে যায় হাইওয়ে রাস্তার উপর, বাকি অংশটুকু আস্তে আস্তে দিনে দিনে বিলীন হয়ে যাবে। আমাদের একটা নিবেদন থাকবে সরকারের নিকট, নবীনগর প্রাণ কেন্দ্র থেকে না ভেঙে অন্যত্র দিয়ে রাস্তাটা হলে এবং মার্কেটের ঠিক থাকে এবং সৌন্দর্য বৃদ্ধি পাবে। আমি ওইটা দিয়ে গোর সংসার চালাই, এরাও গোর সংসার চালা পাই।
বুঝছেন, মানে যদি আমার দোকানটা ভাঙিয়ে দেয় পাই তাহলে আমরা কিন্তু পরিবারের রাস্তায় বসতে হবে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ না হওয়ায় সড়কের অ্যালাইনমেন্ট নিয়ে নতুন করে চিন্তার সুযোগ রয়েছে। তবে তা নির্ভর করে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির যাচাই বাছাইয়ের উপর। তো আমরা এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্থানীয় এমপি মহোদয়ের সাথে আলাপ করেছি, তিনিও বিষয়টি জানেন এবং একই সঙ্গে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টি মৌখিকভাবে অবহিত করেছি। 2018 সালে আশুগঞ্জ নবীনগর 20 কিলোমিটার দীর্ঘ সড়ক নির্মাণের কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ, যার ব্যয় ধরা হয়েছে 436 কোটি টাকা। ইলিয়াস কম্বল, মাই টিভি। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 13 নং ক্যাম্পের কাঁঠাল গাছতলা বাজারে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 4 ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 13 নং ক্যাম্পের বাসিন্দা শফিউল্লাহ বলেন, আগুন এখনও জ্বলছে, ইতোমধ্যে অর্ধশত ঘর পুড়ে গেছে, জানি না কখন নিয়ন্ত্রণে আসবে। উখিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে। আগুনের পরিস্থিতি সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে বেরিয়ে আসছে হারহিম করা তথ্য। কসাই জিহাদ নামে একজনকে গ্রেফতার করেছে ভারতের সিআইডি। সরকার কাউকে ছাড় দেয় না, অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা হয় বললেন ওবায়দুল কাদের। এমপি হত্যা সরকারের দায় আছে, মন্তব্য বিএনপি নেতা দুদু। বঙ্গোপসাগরে অবস্থান করা লঘুচাপটি নিম্নচাপে পরিণত, সমুদ্র বন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। কোরবানি ঈদের আগে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ব্যবহারযোগ্য হিসেবে $13 বিলিয়ন ঘর অতিক্রম করতে পারেনি এখনো। ভূমি অধিগ্রহণের ফলে হুমকিতে ব্রাহ্মণবাড়িয়া 300 বছর ঐতিহ্যবাহী নবীনগর বড়বাজার, বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি। এ ছিল আমাদের 1 ঘন্টার আয়োজন। মাইটিভি সংবাদ দেখতে ভিজিট youtube/mytvbdnews, মাইটিভি অনুষ্ঠান দেখতে ভিজিট youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার সময় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।